সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প ভাড়াটে। রাতে ঘুমানোর সময় হঠাৎ যদি মনে হয় আপনার পাশেই কেউ শুয়ে আছে, তাহলে আর যদি জানতে পারেন যে ঘরে আপনি থাকছেন সেই ঘরেই কয়েক বছর আগে একজন মারা গিয়েছিল। আজকের গল্পটা ঠিক তেমনই। একটা ফ্ল্যাট, একটা আয়না আর একজন ভাড়াটে যে এখনো সেই ঘর ছাড়েনি। আমি তখন চাকরির জন্য নতুন শহরে এসেছি। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরানো ফ্ল্যাট পেলাম। ভাড়া কম, লোকেশনও ভালো, তবে বাড়িটা একটু অদ্ভুত ছিল। 4 তলা বিল্ডিং, সিঁড়িগুলো স্যাঁতস্যাঁতে, দেয়ালে রং উঠে গেছে। বাড়িওয়ালা করিম চাচা খুব কম কথা বলতেন। ফ্ল্যাট দেখানোর সময় শুধু বললেন, রাতে যদি কোনো শব্দ শুনেন গুরুত্ব দিবেন না। আমি হেসে বললাম, মানে? তিনি একটু চুপ করে থেকে বললেন, পুরানো বাড়ি তো, নানা রকম শব্দ হয়। তখন ব্যাপারটা নিয়ে ভাবিনি। ফ্ল্যাটে উঠলাম। প্রথম দিন সব ঠিক ছিল, কিন্তু রাতে ঘুমানোর সময় মনে হলো আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে। চোখ খুললাম, অন্ধকার ঘর, কেউ নেই। আমি আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিস থেকে ফিরতে রাত হয়ে গেল। ঘরে ঢুকেই কেমন যেন ঠান্ডা লাগলো। ফ্যান বন্ধ, জানালাও বন্ধ, তবুও ঘরটা বরফের মতো ঠান্ডা। আমি নিজেকে বুঝালাম মন ভুল করছে। রাতে খেতে খেতে হঠাৎ খেয়াল করলাম বাথরুমের দরজা আস্তে আস্তে খুলছে। আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করলাম। 5 মিনিট পর আবার খুলে গেল। এবার একটু ভয় লাগলো। হঠাৎ পেছন থেকে কারো হাঁটার শব্দ, টুপ টুপ। আমি দ্রুত ঘুরে তাকালাম, কেউ নেই। সেই রাতে আর ভালো ঘুম হয়নি। বারবার মনে হচ্ছিল ঘরে আমি একা না। তৃতীয় রাতে, রাত প্রায় 2টা, হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ কেউ যেন খুব আস্তে আস্তে কাঁদছে। একজন মেয়ের কান্না। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। শব্দটা আসছে ড্রেসিং টেবিলের দিক থেকে। আমি ধীরে ধীরে এগোলাম। তারপর আয়নায় চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। আমার পেছনে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা কাপড়। আমি ভয় পেয়ে ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, এবারেও ছায়াটা দাঁড়িয়ে, কিন্তু এবার সে ধীরে ধীরে হাসছে। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলাম। পরদিন সকালে বাড়িওয়ালার কাছে গেলাম, সব কথা খুলে বললাম। করিম চাচা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি ওকে দেখেছো তাই না? আমার বুক কেঁপে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, ও কে? চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কয়েক বছর আগে এই ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো, নাম মীরা। চুপচাপ স্বভাবের ছিল। একদিন হঠাৎ ওকে ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। আমি শুকনো গলায় বললাম, খুন? চাচা মাথা নাড়লেন, না, সবাই বলেছিল আত্মহত্যা, কিন্তু মারা যাওয়ার আগে মেয়েটা বারবার একটা কথাই বলতো। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? চাচা নিচু গলায় বললেন, কেউ নাকি তার জায়গা নিতে আসছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সেদিন রাতে আমি ঠিক করলাম, আজ জেগে থাকবো। রাত 1টা, 2টা, 3টা, হঠাৎ রান্নাঘর থেকে থালা পড়ার ঝনঝন শব্দ পেলাম। আমি দৌড়ে গেলাম। কিচেনে কেউ নেই, কিন্তু মেঝেতে জল, ভেজা পায়ের ছাপ। ধীরে ধীরে সেই ছাপগুলো আমার ঘরের দিকে যাচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি পায়ের ছাপ অনুসরণ করে ঘরে ঢুকলাম। তারপর আয়নায় তাকাতেই জমে গেলাম। মেয়েটা এবার একদম পরিষ্কার। সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, ফ্যাকাশে মুখ, কালো চোখ আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে আমার কানের কাছে মুখ এনে বলল, তুই কেন আমার জায়গায়? আমি দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। সারা রাত বাইরে কাটালাম। পরদিন সকালে আবার করিম চাচার কাছে গেলাম। চিৎকার করে বললাম, আপনি সব জানতেন? চাচা কাঁপা গলায় বললেন, আমি কাউকে বলতে পারি না, কারণ মীরা এখন ওই ঘর ছাড়েনি। আমি বললাম, কিন্তু কেন? চাচা চোখ নামিয়ে বললেন, কারণ ও আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছিল। আমার বুক কেঁপে উঠল। কে মেরেছিল? চাচা উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে আমার পেছনের দিকে তাকালেন। আমি ঘুরে তাকালাম, দেখি মীরা দাঁড়িয়ে এই প্রথম ঘরের বাইরে। সে আমার দিকে তাকিয়ে হাসছে, তারপর আঙুল তুলে দেখালো করিম চাচার দিকে। করিম চাচা হঠাৎ চিৎকার করে উঠলেন, ওকে সরাও!
আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। মীরা ধীরে ধীরে চাচার দিকে এগোতে লাগলো। চাচা কাঁপতে কাঁপতে বললেন, আমি ইচ্ছে করে মারিনি, ও সব জেনে গেছিল। হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল। চারিদিকে বরফ ঠান্ডা বাতাস, তারপর একটা ভয়ঙ্কর চিৎকার। লাইট জ্বলে উঠতেই দেখি করিম চাচা মেঝেতে পড়ে আছেন, বেশ চোখ বড় বড় করে, মুখে আতঙ্ক, আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, এবার ঘরটা খালি হলো। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, মীরা নেই, শুধু আয়নায় একটা ছায়া দাঁড়িয়ে, আর সে এখনো হাসছে। এইরকম গা ছমছমে ভৌতিক গল্প শুনতে চাইলে ছায়া কণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।